আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। নওগাঁ ও চুয়াডাঙ্গায় হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন এবং খায়রুজ্জামান সেতু। প্রথমেই চলে যাচ্ছি নওগাঁয়। কামাল, জনজীবনে কি ধরনের শীতের প্রভাব পড়েছে জানাবেন। ইশিকা, এখন নওগাঁয় 11টা বাজে, সকাল 11টা বাজে। এখন পর্যন্ত নওগাঁয় সূর্যের দেখা নেই। একই চিত্র গত 3 দিন যাবৎ নওগাঁর মানুষ সূর্যের দেখা পায় নাই। নওগাঁয় তীব্র কুয়াশার কারণে ব্যাপক হারে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। গত 3 দিনে নওগাঁয় শুধু কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা হয়েছে অন্তত 7টি। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে বিশেষ করে এই তীব্র শীত এবং কুয়াশার কারণে শিশু এবং বয়োবৃদ্ধ যারা, বয়স্ক যারা, তারা প্রচণ্ড অসুস্থ হচ্ছেন এবং নওগাঁর সদর হাসপাতাল সহ উপজেলা পর্যায়ের সব রকম হাসপাতালে শীতজনিত রোগের উপদ্রব বেড়েছে এবং রোগীর সংখ্যা বেড়েছে এবং এসব রোগীর জায়গা না হওয়ার কারণে বারান্দা সহ মেঝেতে ফ্লোরিং করে রাখতে হচ্ছে। আর শীতজনিত কারণে বিশেষ করে সারা দিন কুয়াশা থাকার কারণে শীতকালীন যে সবজি এবং কিছু বীজতলা, এটার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই অবস্থা যদি আরও 2 থেকে 3 দিন যদি চলমান থাকে তাহলে নগর অধিকাংশ বীজতলার অবস্থা যথেষ্ট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, হাসপাতালও যেখানে বলা হয়েছে তারা শিশু এবং বৃদ্ধদেরকে বিশেষ করে শীতের কাপড় পরে বাইরে চলাচল করা নিষেধ করেছে এবং শীতের কাপড় পরার কথা বলেছে। নওগাঁয় বিশেষ করে এই মুহূর্তে শীতকালীন কাপড় কেনার ধুম পড়ে গেছে। বিশেষ করে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা, তাদের শীত নিবারণের জন্য অবলম্বন ফুটপাতের বিভিন্ন শীতের কাপড় চোপড় কেনার জন্য। আমি নওগাঁ শহরের ঠিক আজকে এই সদর উপজেলার সামনে দাঁড়িয়েছি। এখানে একটি ফুটপাতে দেখছি একটি শীতের দোকানকে ঘিরে যথেষ্ট ভিড় শুরু হয়েছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি শীতের কাপড় কেনার চেষ্টা করছেন, আসলে তিনি কেন কিনছেন এবং কি কাপড় কেনার চেষ্টা করছেন একটু যদি বলতেন আপনি। জি ভাই, আসলে নওগাঁতে গত 3 দিন থেকে খুব হাড় কাঁপানো শীত। এই শীতের মধ্যে মানুষের জনজীবন একবারে করা খুব সমস্যা হয়ে গেছে। যারা নিম্ন আয়ের মানুষ, এদের জন্য এই যে কাপড়, মার্কেটে যে কাপড়ের দাম, সেই তুলনায় এই যে ফুটপাত থেকে কাপড় কিনে তারা শীতটা নিবারণ করে আর কি। হ্যাঁ, এই মাঝে মধ্যে আমিও দেখতেছি বাচ্চা কাপড় ভালো পাওয়া যাচ্ছে কিনা। অনেক শীত, এই শীতের মধ্যে এই যে সূর্যের দেখা নাই। জানাচ্ছিলেন একজন ক্রেতা যে তিনি শীতের কাপড় কেনার জন্য এসেছেন এবং তিনি আর্থিক দৈন্যতার কারণে তিনি ভালো কোনো মার্কেটে যেতে পারেন নাই। তিনি রাস্তার পাশে থেকেই তার স্বাদ এবং সাধ্যের মধ্য থেকে তার সাধ্য পূরণের চেষ্টা করছেন। এছাড়া আপনাকে যে বলি যে গত 3 দিন যাবৎ একেবারে সূর্য দেখা নেই এবং এখন 11টা বাজে। আমি আগেই বলেছি যে এখন পর্যন্ত সূর্য দেখা নেই এবং প্রচণ্ড কুয়াশার সাথে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে এই কুয়াশাতে যেন শিশিরগুলো পড়ছে, বৃষ্টির মতো ঝরছে, ভিজে যাচ্ছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আমি যখন কথা বলছি আমার শরীরটাও ভিজে যাচ্ছে। তো নওগাঁ থেকে এই ছিল শীতের সর্বশেষ অবস্থা। আমরা এখন সোজা চলে যাচ্ছি চুয়াডাঙ্গায় সেতুর কাছে। সেতু, আপনি জানাবেন চুয়াডাঙ্গায় শীতের বর্তমান কি অবস্থা? ধন্যবাদ কামাল। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গার পরিবেশ কিন্তু কিছুটা হলেও ভিন্ন আর কি। কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই বর্তমান মৌসুমে চুয়াডাঙ্গা জেলার জন্য সর্বনিম্ন তাপমাত্রা। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আজকে কিন্তু ভোরের আলো দেখার পরপরই কিন্তু কুয়াশা কিন্তু হারিয়ে গেছিল চুয়াডাঙ্গা থেকে। কিন্তু 7টার পর থেকে কিন্তু টানা 9টা পর্যন্ত কুয়াশার চাদরে মাখানো ছিল চুয়াডাঙ্গা জেলা। কারণ আমি একটু বলে রাখি, বিশেষ করে 8টা থেকে 8:30টার ভিতরে যখন ওই কুয়াশার অবস্থা দেখা যায় তখন মনে হচ্ছিল যে চুয়াডাঙ্গাটা কিন্তু দার্জিলিংয়ের মতো দেখা যাচ্ছে, দার্জিলিংয়ের অনুভূতি হচ্ছে চুয়াডাঙ্গাবাসী পাচ্ছিল। তো এত দুঃখের বিষয়টা যে দার্জিলিংয়ের অনুভূতিটা, এটা কিন্তু চুয়াডাঙ্গাবাসীর কাছে কমতি মনে হয়নি। আমি যেটা একটু বলে রাখি যে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে তীব্র শীত শুরু হয়েছে, এই শীত কিন্তু প্রতিবারই থাকে এবং প্রতিবারই কিন্তু খেটে খাওয়া মানুষ দুর্ভোগে থাকে। তো এবারে কিন্তু তার
আর ব্যতিক্রম না। এই ব্যতিক্রম যেহেতু না, সেক্ষেত্রে আমি একটু শীতার্ত মানুষদের সাথে কথা বলছিলাম। ওনারা আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে তারা কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসন কিংবা হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা কারোর কাছ থেকে কোনো প্রকার শীত বস্ত্র বিতরণ পায়নি, কিংবা আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদেরও কিন্তু চোখে পড়েনি। আমি যদি জানি আপনাকে, চুয়াডাঙ্গাতে কিন্তু এই শীতজনিত কারণে কিন্তু হচ্ছে রোগীর সংখ্যা সদর হাসপাতালে বৃদ্ধি পেয়েছে। সেখানে বেশিরভাগই দেখা যাচ্ছে শিশু কিংবা বয়স্ক আর কি। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে আপনার ডায়রিয়া ও হচ্ছে নিউমোনিয়ার রোগে, এবং বয়স্করা কিন্তু নিউমোনিয়ার এবং ঠান্ডা রোগে আক্রান্ত হচ্ছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে কুয়াশা পড়ছে, এই কুয়াশা পড়ার কারণে কিন্তু হচ্ছে মানে চাষাবাদে কিন্তু প্রভাব পড়বে বলে কৃষকরা মনে করছে। এ বিষয়ে আমি কথা বলছিলাম চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে। উনি আমাকে যেমনটি জানিয়েছে যে কুয়াশা পড়ছে, এই কুয়াশায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বড় মৌসুম, এই বড় মৌসুমে কিন্তু মানে বীজতলা রোপণ শুরু করেছে। সেক্ষেত্রে যদি এই বড় মৌসুমে যদি এই কুয়াশা চলমান থাকে, এই চলমান থাকলে কিন্তু মানে বীজতলায় হচ্ছে ক্ষতির সম্মুখীন হতে পারে। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু ফুটপাতের যে হচ্ছে পুরাতন কাপড় বিক্রি হয়, সেই কাপড়ের দোকানগুলোতেও কিন্তু হচ্ছে নিম্ন আয়ের মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে যে শীত নিবারণ করার জন্য। আমি সকাল থেকে এই যে 11টা পর্যন্ত ঘুরেছি। আমি যে চুয়াডাঙ্গাবাসীর যেটা বাস্তব চিত্র দেখেছি, সেটা হচ্ছে কিন্তু এই যে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু হচ্ছে মানে গরম অনুভূতি নিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ইশিকা। সেতু, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা এবং নওগাঁয় শীতের তীব্রতা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। ফের শ্রমিক অসন্তোষ শিল্পাঞ্চল আশুলিয়ায়, এ নিয়ে আরো জানাতে সাভার থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী দেওয়ানি মনিমন। শ্রমিকদের দাবি কি, এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে সেখানে? কৃষিকা, যেমনটি বলছিলেন, আমরা কিন্তু সকাল থেকেই রয়েছি আশুলিয়ার নরসিংহপুর এলাকায়। এখানে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে শ্রমিকরা কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও তারা কিন্তু তাদের কর্মস্থলে এসেছিলেন, কিন্তু কর্মস্থলে আসার পর থেকে কিন্তু তারা আবার কিছুক্ষণ পর থেকেই বেরোয় যাচ্ছিল, এরকম কর্মবিরতি করে। এরকম কারখানার সংখ্যা কিন্তু 25টি। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, শ্রমিকরা রয়েছেন। আজকে মোট 6টি কারখানা বন্ধ রয়েছে, এবং 6টি কারখানার মধ্যে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া 25টির মতো কারখানায় কিন্তু কর্মবিরতি চলছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে যে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদের যে বেতন, সেই বেতনে তাদের আসলে চলছে না। এখানে বাসা ভাড়া বেশি, দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম বেশি, তাই কিন্তু তারা তাদের যে সরকারের নির্ধারিত যে ইনক্রিমেন্ট ছিল 9%, সেটিকে বৃদ্ধি করে তাদের দাবি 15%, এবং ন্যূনতম মজুরি তারা দাবি করছেন যে 25,000 টাকা তাদেরকে করতে হবে। এছাড়া কিন্তু তারা আরো বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা এই আন্দোলনটি করছেন। তবে আজকে গতকালকে যে 30টি কারখানা বন্ধ ঘোষণা করেছিল, তার মধ্যে কয়েকটি কারখানার সচল হয়েছে। যেমন আমি এখন রয়েছি হামিম গ্রুপের সামনে, এই কারখানাটা কিন্তু এখনো পর্যন্ত সচল রয়েছে। এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে সরবরাহ বাড়ায় কমছে শীতকালীন শাকসবজির দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত কুমার সুমন। জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে শীতের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। তার সাথে সাথে কিন্তু শীতকালীন যে সবজিগুলি বাজারে এসেছে, সেই দামগুলি কিন্তু আসলে অনেকটাই কমেছে। আসলে আমরা এখানে ক্রেতা আর বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি, আসলে যেই মরিচ ছিল 200 টাকা, সেই মরিচ কিন্তু এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। শীতকালীন যেই সবজি ফুলকপি আগে ছিল 80 টাকা, সেই ফুলকপি এখন বিক্রি হচ্ছে 60 টাকায় আসলে। আর এদিকে পাতাকপিও আসলে 60 টাকা করে বিক্রি হচ্ছে, একটি লাউ 30 টাকা, এরকম করে আর কি। প্রত্যেকটি সবজির শীতকালীন যে সবজিগুলি আছে, সেই সবজির দাম কিন্তু আসলে অনেকটাই কমেছে বলে আমরা এখানে জেনেছি। তো এখন আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো।
একটু জানবো একটু দামটা কেমন আর সরবরাহ কেমন। ভাই আপনি একটু জানাবেন যে শীতকালীন সবজি কি কি সবজি উঠেছে আর দাম কেমন আসলে? সবজি নতুন সিম উঠছে, নতুন টমেটো উঠছে, নতুন ফুলকপি উঠছে। ফুলকপি আগে ছিল 60 টাকা 70 টাকা 80 টাকা, অন হয়েছে হলো 40 টাকা 50 টাকা, সিম ছিল 80 টাকা, অন হয়েছে 60 টাকা, টমেটো ছিল 200 টাকা, অন টমেটো হয়েছে 120 টাকা, কাঁচামরিচ 80 টাকা কেজি, এরপর আপনার কালাবাউনা ছিল 80 টাকা 60 টাকা কেজি, অন 40 টাকা 50 টাকা কেজি, ফুলকপি ছিল 80 টাকা পিস, অন হয়েছিল 40 50 60। পটলের দাম কম, খিরাই 40 টাকা কেজি। তো লাউয়ের দামও কম, লাউ ছিল 100 টাকা 120 টাকা, লাউ হয়েছে 50 টাকা 60 টাকা পিস। জি ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন আসলে মুন্সিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মতে কিন্তু মুন্সিগঞ্জে 4000 হেক্টর জমিতে কিন্তু আমাদের শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অলরেডি 3500 হেক্টর জমিতে কিন্তু আসলে এই সবজি রোপণ হয়েছে। তো আসলে জনমনে কিন্তু গত কয়েকদিনের তুলনায় শীতকালীন যে সবজি প্রতিটি সবজির দামই কমেছে, শুধুমাত্র আলুর দাম ব্যতীত। তো আমার কাছে এই ছিল মুন্সিগঞ্জ রিকাই বাজার থেকে শীতকালীন সবজির সবশেষ। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের শীতকালীন সবজির দর জানছিলাম সহকর্মীর কাছে। ভোলায় আলুর দাম চড়ার পাশাপাশি ভোজ্য বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এ নিয়ে ক্রেতারা কি বলছেন, আর সেই সঙ্গে প্রশাসন বাজার মনিটরিং করছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, আজকের বাজারে বেড়েছে আলুর দাম। যে পুরাতন আলু রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা দরে, এবং যেটি নতুন আলু সেটির দামও কিন্তু বলা যায় একটু স্থিতিশীল রয়েছে, যদিও এটির দাম 80 থেকে 90 টাকা, যেটি ছিল 110 টাকা। তবে বাজারে এই মুহূর্তে সয়াবিন তেলের অনেকটাই সংকট বলা যায়। ক্রেতারা আমাদেরকে বলছিলেন যে বাজারে তারা ঘুরছেন, দোকান থেকে দোকানে যাচ্ছেন, কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তবে খোলা যে সয়াবিন তেল তারা পাচ্ছেন সেটি কিন্তু চড়াও মূল্যে তাদের কিনতে হচ্ছে 190 থেকে 195 টাকা দরে। তো আমরা যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি যে আসলে সয়াবিন তেলের হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার কারণ আমরা জানতে চেয়েছি। তবে ব্যবসায়ীরা যেমনটি বলছিলেন যে তারা বলছেন যে যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন এবং তারা কিন্তু এটি বাজারে সরবরাহ করছে না, তারা সেটি সরবরাহ না করার কারণে তারা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন না। এবং একই সাথে যে কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে সয়াবিন তেলের, সেই কোম্পানিগুলো তাদের কাছে সরবরাহ না করার কারণে কিন্তু সয়াবিন তেলের এই বাজারে বলা যায় অনেকটাই অস্থিরতা। এবং যারা ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে বারবারই বলছিলেন যে আসলে বাজারে একের পর এক যে অস্থিরতা চলছে, এই অস্থিরতা তারা থেকে মুক্তি চান। তারা বলছিলেন যে বাজার মনিটরিং দরকার, কারণ ব্যবসায়ীরা যে সিন্ডিকেট তৈরি করে রেখেছেন সেই সিন্ডিকেট যদি ভাঙানো যায় তো সেক্ষেত্রে বাজারে যে একের পর এক যে অস্থিরতা রয়েছে সেটি কিন্তু উঠে যাবে, এবং নিত্যপণ্যের যে দরদাম সেটি কিন্তু নাগালের মধ্যে চলে আসবে। তো আমরা আজকে সকালেও মাছ এবং মাংসের বাজার ঘুরেছি। বলা যায় যে মাছের দাম অনেকটাই আকাশ ছোঁয়া, অর্থাৎ ক্রেতাদের নাগালের বাইরে সব ধরনের মাছের দামই বেড়েছে। সবচেয়ে দামে এগিয়ে রয়েছে ইলিশের দাম। তবে খাসি এবং গরুর যে মাংসর দাম সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে বলে আমরা জেনেছি। তবে অন্যান্য যে দেশি মুরগি, পোলট্রি মুরগি সহ যে অন্যান্য মুরগি রয়েছে সেগুলোর দাম কিন্তু বলা যায় অনেকটাই বেশি। এবং বাজারে যারা আজকে বাজার করতে এসেছেন তারা বলছেন যে তাদের যে দৈনিক তারা যে বেতন পাচ্ছেন সেই বেতনের সাথে তারা তাদের পারিবারিক যে খরচ সেটি কিন্তু তারা মেলাতে গিয়ে অনেকটা হিমশিম খাচ্ছেন এই ঊর্ধ্বগতির কারণে। তো এ ছিল আমার কাছে ভোলার বাজারের আজকের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য।
ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। ভোলায় আলুর দাম চড়ার পাশাপাশি নিত্যপণ্যের দাম জানছিলাম সহকর্মীর কাছে। কুষ্টিয়াতে চালের বাজার ঊর্ধ্বমুখী, স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। সে নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, দাম বাড়ার কি কারণ বলছেন বিক্রেতারা? ইশিকা, আসলে চালের বাজারের অস্থিরতা কোনোভাবে কমছেই না। প্রতিদিনই রাতারাতি চালের দাম বেড়ে যাচ্ছে কুষ্টিয়ার এই মোকামগুলোতে। আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে। এই বাজারে চালের দাম কিন্তু প্রতিদিনই বাড়ছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের আমি আজকের যদি বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট কুষ্টিয়ার বাজারে আজকে বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, এবং মোটা যে 28 চাল সেটিও বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে চালের বাজারের যে অস্থিরতা, এটা কিন্তু চলছেই, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিনই একের পর এক চালের দাম বেড়েই যাচ্ছে। আমি এ বিষয়ে খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যে কি দাবি, আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে, তাই তাদেরকে কিন্তু বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম না কমে তবে কিন্তু কোনোভাবেই তারা চালের দাম কমাতে পারবে না বা কম দামে তারা বেচতে পারবে না। আর এই দীর্ঘদিন ধরে চালের বাজারের যে অস্থিরতা চলছে, এই অস্থিরতায় কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তারা বলছে কারণে অকারণেই কিন্তু প্রতিদিনই চালের দাম বাড়িয়ে দিচ্ছে মিল মালিকরা। তারা এক প্রকার মিল মালিকদের এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকেই দুষছেন তারা। আসলে সরকার চালের বাজার নিয়ন্ত্রণে কিন্তু নানামুখী পদক্ষেপ নিয়েছে। চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে, আমদানিকৃত চাল বাজারে এসেছে, আমদানি চালের উপরে শুল্ক ছাড় দিয়েছে, বাজারগুলো মনিটরিং এর ব্যবস্থা করেছে। তারপরেও কিন্তু চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু কমছেও না। আমরা দেখেছি যে বাজারে ভারতীয় চালও এসেছে, কিন্তু তার দামও কিন্তু বাংলাদেশের যে চাল তার মতোই। তার কারণে কোনোভাবেই চালের দাম কিন্তু কমছে না। এখন আমনের ভরা মৌসুম চলছে, ভারত থেকে আমদানিকৃত যে চাল সেটি বাজারে এসেছে, তারপরেও দাম কমছে না। তাই সাধারণ ভোক্তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যে সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এই যে আমনের যে সিজন সেটি কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে চালের দাম কিন্তু আরো বাড়ার সংখ্যা দেখা দেবে বলে তারা মনে করছেন। এ বিষয়ে আমি যারা বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের যেটি দাবি যে তাদের করার কিছু নেই, কারণ গত 2-1 দিনের মধ্যে ধানের দাম মন প্রতি 200 থেকে 300 টাকা বেড়েছে, যার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ বাড়ছে, যে কারণে কিন্তু চালের দাম তারা বাড়তি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। চালের দাম চড়া নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে কুষ্টিয়া থেকে। মানিকগঞ্জ ও গাজীপুরে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম এবং নজরুল ইসলাম। প্রথমে চলে যাচ্ছে মানিকগঞ্জে। আলিম, এই সমস্যা নিরসনে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা? ব্যাটারি চালিত অটোরিকশা এবং হ্যালো বাইকের দৌরাত্ম্যটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো পৌর কর্তৃপক্ষ পরপর 2বার 500 করে 1000 হ্যালো বাইকে এবং অটোরিকশার লাইসেন্স প্রদান করে, যে কারণে কিন্তু এই পৌর শহরে যানজটের সংখ্যাটা বেশি গেছে, এবং যে লাইসেন্সবিহীনও কিন্তু প্রায় আরও 5 শতাধিক যানবাহন অবৈধভাবে চলাচল করছে। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে গত এক মাসে প্রায় 1800 যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং প্রায় 86,14,000 টাকা জরিমানা করেছে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশ প্রশাসন বিভাগ, এবং 350টি যানবাহনও কিন্তু আটক করা হয়েছে। তো আমরা ভোক্তাদের সাথে এবং জনসাধারণের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই মানিকগঞ্জ শহরের প্রবেশপথটি একেবারেই সরু হওয়ার কারণে এই যে অবৈধ হ্যালো বাইক এবং যে অটো রিক্সাগুলো রয়েছে এগুলোর দৌরাত্মের কারণে যানজট লেগেই থাকে, যে কারণে অনেকটাই ভোগান্তিতে পোহাতে হয় জনসাধারণকে। সেছাড়া 10 মিনিটের রাস্তা কিন্তু অনেক সময় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো আমরা এখন কথা বলবো মানিকগঞ্জের ট্রাফিক পুলিশের পরিদর্শক প্রশাসন যিনি রয়েছেন যে আব্দুল হামিদ, তার সাথে। আচ্ছা, এই যে মানিকগঞ্জ শহরের অনেক ছোট, যে সেক্ষেত্রে হ্যালো বাইক অটোরিকশা বেশি যানবাহন অবৈধ যানবাহনও রয়েছে বলে অভিযোগ পেয়েছি। তো আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা প্রতিনিয়তই আপনার যে অবৈধ হ্যালো বাইক অটোরিকশা এবং গাড়ি আছে এগুলোর উপর আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করতেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায়
অদ্যাবধি পর্যন্ত প্রায় 1800 গাড়ির বিরুদ্ধে আমরা আইন প্রয়োগ করছি এবং প্রায় 86 লক্ষ টাকার মতো জরিমানা আদায় করছি। আমরা চেষ্টা করতেছি মানিকগঞ্জ জেলা শহরটাকে যাতে মানুষ, সাধারণ জনগণ সুন্দরভাবে চলাচল করতে পারে, যানজটমুক্ত পরিবেশে তারা মুভমেন্ট করতে পারে। এই জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সামনে আরও ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে। আমরা অভিযান অব্যাহত রাখবো এবং অবৈধ গাড়িগুলা যাতে শহরে প্রবেশ না করতে পারে সেই ব্যবস্থা করব। এ পর্যন্ত কতগুলো গাড়ি আটক করেছেন? এই পর্যন্ত প্রায় 350 থেকে 400 গাড়ি আটক হয়েছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হয়েছে। আমরা এই অভিযান অব্যাহত রাখবো এবং আটক করব যাতে ভবিষ্যতে আস্তে আস্তে অবৈধ গাড়িগুলা শহরের বাইরে চলে যায় এবং ফিটনেসবিহীন গাড়িও আমরা মহাসড়কে চলতে দিচ্ছি না। এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে প্রায় 1800 গাড়ির উপরে কিন্তু তারা মামলা দিয়েছে এবং 86,14,000 টাকা জরিমানা করেছে, 350টি গাড়ি আটক করেছে। তাদের অভিযান অব্যাহত আছে বলেও তারা জানিয়েছেন যে এই পৌর শহরকে যানজট মুক্ত করতে অবৈধ যে যানবাহনগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো আমরা এখন চলে যাব গাজীপুরে আমাদের সহকর্মী নজরুল ইসলামের কাছে। নজরুল ইসলাম। আলিম, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে মহাসড়কগুলোতে কিন্তু দাপটে বেড়াচ্ছে ব্যাটারি চালিত ইজি রিক্সা বা অটো বাইক। এরকম এদের যন্ত্রণায় কিন্তু সাধারণ যে নগরবাসী রয়েছেন তারা কিন্তু অতিষ্ঠ। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সে সমস্ত পয়েন্টে কিন্তু তারা দাঁড়িয়ে থাকে এবং দূরপাল্লার যে যানবাহন রয়েছে সে সমস্ত দূরপাল্লার যানবাহনের সাথে কিন্তু তারা পাল্লা দিয়ে গাড়ি চালান এবং দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটতেছে। আপনি জানেন যে গত রাত্রে 11টার সময় কিন্তু এই অটো চাপায় কিন্তু 4 জন নিহত হয়েছেন। এরা হলেন ছালাইহা টুকটুকি 26 এবং ইমরান হাসান 38 এবং মামুন 23 এবং দুলাল 42 নামে 4 জন কিন্তু তারা কালকে এই অটো রিক্সা এবং কাবার ভ্যান চাপায় কিন্তু তারা রাত্রে 11টার সময় অর্থাৎ চৌরাস্তা এলাকায় কিন্তু দুর্ঘটনায় কবলে কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। এরকম কিন্তু প্রতিদিনই দুর্ঘটনায় কিন্তু শিকার হচ্ছেন সাধারণ যে মানুষ রয়েছেন তারা। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি মহাসড়ক, এখানে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য, অর্থাৎ এটা কিন্তু হিসাব করে বলা যাবে না যে কি পরিমাণ ব্যাটারি চালিত অটোরিক্সা বৃদ্ধি পেয়েছে সড়ক এবং মহাসড়কগুলোতে। সব জায়গায় কিন্তু তাদের দাপড়ে বেড়াচ্ছেন সড়কে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সড়কের কোথায় তাদের অবস্থান, সড়কের মাঝ পথ দিয়ে কিন্তু তারা চলে এবং সবাই কিন্তু বলছে যে আনারি ড্রাইভার, তাদের কোনো প্রশিক্ষণ না থাকার ফলে এই দ্রুতগামীর যে যানবাহন এগুলো কিন্তু উল্টে গিয়ে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিনই কিন্তু মানুষ প্রাণ হারাচ্ছেন এই সমস্ত গাড়ি চাপা পড়ে। তো সড়ক থেকে কিন্তু কোনোভাবেই এদেরকে বন্ধ করা যাচ্ছে না এবং কোনোভাবেই কিন্তু তাদেরকে সরানো যাচ্ছে না এবং চালকরা জানিয়েছেন সবাইকে ম্যানেজ করেই কিন্তু তারা এই মহাসড়কগুলো ব্যবহার করছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে কয়েকদিন পর পর যে অভিযান শুরু হয় সেই অভিযানের নামে কিন্তু তাদের কাছ থেকে ডাম্পিংয়ের যে ব্যবস্থা সেই ডাম্পিংয়ে কিন্তু তাদের কাছ থেকে 8-9 হাজার টাকা করে নেয়। আবার সেই কিছুদিন পরে কিন্তু আবার সেই গাড়ি ফেরত দেওয়া হয়। ফলে কিন্তু এই সমস্ত গাড়ি নিরুৎসাহিত না করে কিন্তু তাদেরকে উৎসাহিত করছেন সড়কে চলাচলের জন্য এবং পুলিশের কিন্তু এই জায়গায় ভালো একটি তাদেরকে খুশি রেখেই কিন্তু মহাসড়কে এই সমস্ত নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিক্সাগুলো চলছে। তো চালকরা কিন্তু তারাও চাচ্ছে যে তাদের জন্য নির্দিষ্ট একটি ল্যান্ড করে দেওয়া হোক, অর্থাৎ একটা নির্দিষ্ট রাস্তা করে দিলে সেই রাস্তায় তারা চলবে, এইরকমটাই কিন্তু জানিয়েছেন। আপনারা জানেন যে প্রতিদিনই গাজীপুরের যে বিভিন্ন অঞ্চলে পরিসংখ্যা বলা যাবে না যে কত হাজার ইজি ব্যাটারি চালিত অটোরিক্সা চলছে। এগুলো নিয়ে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু জানাচ্ছে যে খুব তাড়াতাড়ি যদি এই সমস্ত ব্যাটারি চালিত ইজি বাইক বা অটোরিক্সা যদি বন্ধ করা না হয় তাহলে দুর্ভোগ কিন্তু আরো বাড়বে, এমনটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ এবং গাজীপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা দৌরাত্ম্য নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ। ফেনীতে ফুটপাত দখল হওয়ায় শহরে সৃষ্টি হয়েছে যানজট। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমদ নিলয়। যানজট নিরসনে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে কিনা?
ইশিকা, আসলে আপনি যেমনটি বলছিলেন, ফেনীতে 5ই আগস্ট পরবর্তী আমরা দেখেছি যে গত 3 মাসে ফেনী শহরে অবৈধ যে সকল যানবাহন সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এর কারণ হচ্ছে গ্রামগঞ্জে যেসব মানুষগুলো রয়েছে আসলে তারা যে সকল পরিবহনগুলো রয়েছে যেমন ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, সেগুলো কিন্তু গ্রাম থেকে শহরমুখী হয়ে যাওয়ার কারণে কিন্তু পুরো শহরে আসলে যানজটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেখানকার যানজট কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আমরা এখানকার পৌর প্রশাসক এবং ট্রাফিক প্রশাসন এবং স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে গত 4 মাসে আসলে এখানে যে পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে, এখানকার মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে। এখন মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত আসলে অনেকটাই যানজটের মধ্যে পড়ে থাকে। এইসব যানজট নিরসনে আমরা দেখেছি জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে আসলে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও আসলে এখানকার মানুষ যারা রয়েছে তাদের মধ্যে সচেতনতার অভাবে কিন্তু যানজট কিন্তু সবসময় আসলে বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা দেখেছি যে গত কয়েকদিন আসলে ফেনী শহরের বিভিন্ন জায়গা থেকে আসলে যে সকল পরিবহনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আসলে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন এবং ট্রাফিক প্রশাসন। তবে এইসব অভিযান করেও কিন্তু মানুষদের কিন্তু কোনোভাবে সচেতন করা যাচ্ছে না। তবে আমরা আজকে আমি কথা বলবো ফেনী ট্রাফিকের ইনচার্জের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা আসলে গত কয়েকদিন আসলে কি পরিমাণ আপনারা অভিযান করছেন, অভিযানে আসলে কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির পরে ফেনী শহরের ট্রাফিক অবস্থা ভেঙে পড়ছিল। আমাদের বর্তমান পুলিশ সুপার মহোদয় যোগদান করার পর থেকে স্যারের নিবিড় পর্যবেক্ষণে আমাদের কার্যক্রম গতিশীলতা পেয়েছে এবং এই কারণে ফেনী শহরে যানজটের মাত্রা একেবারেই অনেকটা সহনীয় মাত্রায় চলে আসছে। এই আমরা গত পরশুদিন থেকে জেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ অভিযান চলছে। অভিযানের প্রেক্ষিতে রাস্তার যে ফুটপাথগুলো দখল চলছে, বিশেষ করে মোড়ে, আমরা যে মোড়গুলো দেখবেন মোড়ে চারদিকে, এগুলো মোটামুটি পরিষ্কার করার কারণে গাড়ির গতি বেড়েছে, যানজট একদম নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমাদের অভিযান যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ ফেনী শহরকে আমরা যানজট মুক্ত একটা শহর হিসেবে পরিণত করতে পারি। আসলে আপনি শুনছিলেন যে এখানকার ট্রাফিক ব্যবস্থা গত এবং কি পৌর প্রশাসন মিলে আসলে তারা বেশ কিছু অভিযান করেও আসলে স্থানীয়দের অভিযোগ তারা আসলে এখনো যে যানজট সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে একটি বিষয় আমরা বলে রাখি আপনাকে, এখানকার পৌর প্রশাসন এবং এখানকার মানুষের মধ্যে যে এক ধরনের অনীহা এবং যে সকল রাস্তা সড়কগুলো রয়েছে সেগুলো সুরে থাকায় এবং সেখানকার মানুষের যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো অবৈধভাবে পার্কিং করার কারণে আসলে যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং পৌর প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ফেনীতে আসলে অবৈধভাবে অপরিকল্পিতভাবে আসলে নগরায়ণ সৃষ্টির কারণেই বিভিন্ন বাসাবাড়িতে যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলোর পার্কিং যেটি রয়েছে সেটি কিন্তু ভাড়া দেওয়ার কারণেই রাস্তায় গাড়িগুলো দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু যানজট আরও বেশি বৃদ্ধি পায়। তো ইশিকা, এই ছিল আমার কাছে ফেনীর যানজট নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, অনেক ধন্যবাদ আপনাকে। ফেনীতে যানজট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। জয়পুরহাটে সিমেন্ট ফ্যাক্টরি মাঠে 3 দিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছে। এ নিয়ে আরো জানবো সহকর্মী রেজাউল করিম রেজার কাছে। রেজা, মুসল্লিদের কেমন ভিড় দেখছেন? ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এই যে সিমেন্ট ফ্যাক্টরি হেলিপ্যাড মাঠে। তো এখানে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে প্রত্যেক বছরই কিন্তু এখানে জেলা তাবলিগের উদ্যোগে এখানে কিন্তু জেলা ইজতেমা কিন্তু এখানে এই মাঠে লাগানো হয় এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে এই ইজতেমাতে মুসল্লিরা আসেন। স্থানীয় যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মুসল্লিরা কিন্তু এই ইজতেমাতে আসেন। আজ থেকে সকাল থেকেই কিন্তু এটা আসা শুরু করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের ওই ইজতেমা মাঠের প্রধান গেটে। তো এখানে কিন্তু ধীরে ধীরে এখানে কিন্তু মুসল্লিরা আসছেন এবং সব বয়সের শ্রেণী পেশার মানুষেরা কিন্তু মুসল্লিরা আসবেন এবং এখানে আগামী শনিবার পর্যন্ত কিন্তু এই ইজতেমা চলবে এবং শনিবারে কিন্তু এখানে মোনাজাতে আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এখানে এই ইজতেমাটি শেষ হবে। তো এখানে ইজতেমার যে শৃঙ্খলার দায়িত্বে আছেন আমরা একটু জানবো যে কেমন আপনাদের ইজতেমা কেমন আজকে সকাল থেকে তো শুরু হয়েছে, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, প্রতি বছরের না আমাদের এখানে এবারও ইজতেমা হচ্ছে। ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। আমি শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে আছি। তো এখানে প্রত্যেকটা মানুষ যাতে সুষ্ঠুভাবে
ঢুকতে পারে, সুষ্ঠুভাবে আপনার ইজতেমায় শরীক হতে পারে, ইজতেমার কার্যক্রমে সেই দায়িত্বে আমি আছি। আর প্রত্যেকটা মানুষ কিভাবে যাতে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহকে পায়, আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে ইজতেমা আসা, প্রত্যেকটা মানুষের যাতে আল্লাহকে পাইয়ে যায়, এই জন্য এই ইজতেমাতে শরীক হওয়া। প্রত্যেকটা মানুষ যাতে আল্লাহকে চিনা কবরের জিন্দেগিতে যাইতে পারে, সেই জন্য এই প্রত্যেকটা মানুষ এখানে আসছে। ধন্যবাদ। তো এখানে কিন্তু অনেকেই আসছেন, তার মধ্যে আপনার তো স্টুডেন্ট। তো আমরা লক্ষ্য করছি ধীরে ধীরে স্টুডেন্ট বা অল্প বয়সীরাও কিন্তু এই ইজতেমামুখী হচ্ছেন। আপনি কি এই ইজতেমাতে সেজন্য এসেছেন? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি শুনেছি ইজতেমা কোথায়, তো আমি বিভিন্ন ফ্রেন্ডের থেকে শুনে লোকেশনটা জেনে সিমেন্ট ফ্যাক্টরিতে হচ্ছে, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম, সে আনন্দিত এখানে এসে। এবং হচ্ছে আমি এখানে মূলত আসে মানে 3 দিন শনিবার পর্যন্ত মুনাজাত আখিরি পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমি এখান থেকে যেন ভালো কিছু শিখতে পারি। আপনারা সবাই আসবেন, এটাই আমন্ত্রিত। ধন্যবাদ। তো এখানকার আরেকজন স্থানীয়, আপনারা তো প্রত্যেক বছর এখানে মুসল্লিরা আসে, এলাকাবাসী হিসাবে আপনারা এটা কেমন ইজতেমা চলে বা কি কি সমস্যা বা সুবিধা আছে আপনি একটু জানাবেন। আমাদের এখানে সকল প্রকার সুবিধা মানে আছে। আমরা এলাকাবাসী হিসেবে তাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করি সর্বদিক দিয়ে। এখানে প্রশাসনিক আমাদের জেলা প্রশাসক সাহেব ওনারাও আসে পরিদর্শন করে যান। ওনারাও বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট মানে তাদের ভূমিকা আছে, তারা যথেষ্টভাবে সর্বদিক দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। এটাই। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু জানেন যে সারা বাংলাদেশের মতো এখানে কিন্তু শীত চলছে এবং ঘন কুয়াশা, আজকে সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি কুয়াশা পড়ছে, তারপরেও কিন্তু মুসল্লিরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং আগামীকাল শুক্রবার কিন্তু এখানে কানায় কানায় পূর্ণ হবে এই সিমেন্ট ফ্যাক্টরি হেলিপ্যাড মাঠটি। এবং এই শীত উপেক্ষা করেই কিন্তু এখানে মুসল্লিরা আসছে। আজকে স্থানীয় আবহাওয়া অফিস যে আমাদের পাশের উপজেলা বদলগাছি উপজেলাতে যে আবহাওয়ার তথ্যটি আমি নিয়েছি যে 13.00 ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া চলছে, তারপরে কিন্তু মুসল্লিরা এখানে ধীরে ধীরে আসছে। এই ছিল আমার এই জয়পুরের ইজতেমা ময়দান থেকে ইজতেমা গেট থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি এখন ইশিকার কাছে চলে যাচ্ছি। ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।